শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শ্রী সুবীর মজুমদারের লেখা নিয়তি। লেখক সুবীর মজুমদারের জন্ম 1985 সালে। বর্তমান বাসস্থান রৌরকেলা, ওড়িশা। পেশায় তিনি ইন্ডিয়ান রেলওয়ের ট্রেন ম্যানেজার। ছোটবেলায় বাবার উৎসাহে প্রথম লেখালেখির সূচনা। তিনি প্রথম দিকে শুধু ছড়া ও কবিতা লিখতেন। গল্প লেখার শুরু অনেক পরে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নিয়তি। সন্ধ্যার আড্ডাটা বেশ জমে উঠেছে। তেপায়া টেবিলের চারপাশ ঘিরে বসে আছে পুলিশ ইন্সপেক্টর রমেন ঘোষাল, স্কুল শিক্ষক মনোহর পণ্ডিত ও পাড়ার বেকার যুবক সুলোচন গায়েন। রমেন ঘোষালের বাড়িতে প্রায় চায়ের আড্ডাটা বসে। সদস্য ওই 3 জন। রমেনবাবুর স্ত্রী শিউলি দেবী চা বিস্কুটের প্লেটটা তেপায়া টেবিলের উপর রাখতে একে একে সবাই চায়ের কাপ হাতে তুলে নিল। সুলোচন এক চুমুক খেয়ে মন্তব্য করল, বৌদির হাতে চা খেয়ে খেয়ে এমন বদভ্যাস হয়ে গেছে যে চায়ের দোকানের চার মুখেই রোচে না। শিউলি দেবী একটু মুখ টিপে হাসল, কিছু বলল না। আরো কিছুক্ষণ আড্ডাটা চলার পর সুলোচন হঠাৎ মন্তব্য করল, আজ বোধহয় আমাদের ওঠা উচিত। দারোগা বাবু আড্ডাতে উপস্থিত থাকলেও তার মনটা মনে হচ্ছে অন্য কোথাও পড়ে আছে। মনোহর বাবু অবাক হয়ে বললেন, কি হে রমেন, তাই নাকি? 3 জনের মধ্যে মনোহর বাবুই বয়সে সবার বড়। রমেন বাবুর সলজ্জ মন্তব্য, হ্যাঁ তা ঠিকই। আসলে আমি একটা মামলা নিয়ে খুবই চিন্তিত আছি, কিন্তু সুলোচনের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি অবাক হচ্ছি। আমি যে অন্যমনস্ক এটা ও ছাড়া আর কেউ ধরতে পারেনি, এমনকি আমার গিন্নিও নয়। রান্নাঘর থেকে শিউলি দেবীর ঠেস দেওয়া মন্তব্য শোনা গেল, আমাকে কি কোনোদিন কোনো কথা খুলে বলো? তুমি যে চিন্তিত সেটা আমি বুঝতে পারবো। রমেন বাবু তাঁর স্ত্রীর খোঁচাটা বুঝতে না পেরে বললেন, ঠিক আছে, খুলেই বলছি। আসলে একটা খুনের মামলার অভিযোগ পেয়ে সম্ভাব্য খুনিদের আটক করেছি, কিন্তু আসল খুনি যে কে বা কারা, বা এরা যদি খুনি হয় তবে এত কষ্ট করার দরকার কি, সেটাই আমাকে ভাবাচ্ছে। সুলোচন রহস্যের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসল। আচ্ছা, একটু গোড়া থেকে বলো দেখি রমেনদা, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে কেসটা। রমেনবাবু এবার গোড়া থেকে বলা শুরু করলেন। টিটাগড়ের বড় মস্তান বলে একটা জায়গা আছে। যদিও ওটার আসল নাম ব্রহ্মস্থান, অপভ্রংশ হয়ে ওই নাম হয়েছে। তো সেখানে বাস করতেন বৃদ্ধ কমল মোদক, তার স্ত্রী সুনীলা মোদক, তাদের একমাত্র ইঞ্জিনিয়ার পুত্র প্রবীর মোদক। প্রবীরের সম্প্রতি বিয়ে হয়েছিল হালিশহর নিবাসী রবিন মুস্তাফি ও তার স্ত্রী অঞ্জলি মুস্তাফির একমাত্র কন্যা সুমনা মুস্তাফির সঙ্গে। সুমনা পড়াশোনায় ছোটবেলা থেকেই যথেষ্ট ভালো। তার স্বপ্ন কেমিস্ট্রি নিয়ে গবেষণা করার, কিন্তু বিয়ের পর শ্বশুর শাশুড়ি বাদ সাধলেন। একমাত্র বৌমাকে তারা কিছুতেই আর পড়াশোনা করতে দিতে রাজি নন। তাদের ইচ্ছা বৌমা ঘরদোর সামলাক, ছেলে তো ইনকাম করছেই। কিন্তু সুমনা তাতে রাজি নয়। তার স্বপ্ন সে পূরণ করবেই, দরকার হলে সে বাপের বাড়িতে চলে যাবে। কিন্তু সুমনার শ্বশুর বাড়ির লোকজন বৌমাকে বাপের বাড়িতে থাকতে দিতে রাজি নয়, তাহলে তাদের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে যে। তাই ভেতরে ভেতরে চাপা অশান্তি থাকলেও সুমনাকে তারা শ্বশুর বাড়িতেই থাকতে এক প্রকার বাধ্য করলেন। সুমনাও শ্বশুর বাড়িতে থেকেই শ্বশুর শাশুড়ির গঞ্জনা সহ্য করেও নিজের পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। কিন্তু তাদের ইচ্ছা মতো না চলার জন্য সুমনার শ্বশুর শাশুড়ি তার উপরে দারুণ খাপ্পা হয়ে রইল। তাদের ইচ্ছা ছিল
বৌমা তাদের কথা মতো উঠবোস করবে। তাই তারা হালি শহর থেকে মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়েকে ঘরের বউ হিসেবে নিয়ে এসেছিল। তবে বাস্তবে এ মেয়ে তেমন নয়, অত্যন্ত স্বাধীনচেতা ধরনের। তাই তার উপর কিছু শর্ত চাপিয়ে দেওয়া হলো। সে ইচ্ছে করলেই বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করা বা কথা বলা কোনোটাই করতে পারবে না। যদি মনে হয় তবে শ্বশুর বাড়ির লোকজনই টেলিফোনে কথা বলিয়ে দেবে বা বাপের বাড়ির লোকজনকে ডেকে পাঠাবে। এছাড়া বাড়িতে কাজের লোকের অভাব না থাকলেও প্রায়ই সুমনাকে দিয়ে ঘরের কাজ করিয়ে নেওয়া হয়। আবার সেই কাজে কোনো গলত না থাকলেও সুমনাকে তার শ্বশুর শাশুড়ি তার বাপের বাড়ির প্রসঙ্গ টেনে এনে গঞ্জনা করে। যাই হোক, এত গঞ্জনা সহ্য করেও সে কেমিস্ট্রি নিয়ে উচ্চশিক্ষায় সফল হলো এবং BCPL অর্থাৎ বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেডে একজন গবেষক হিসেবে যোগদান করল। শ্বশুরবাড়ির ড্রাইভার গাড়িতে করে রোজ সকালে তাকে পৌঁছে দিয়ে আসে, আবার সন্ধ্যায় গিয়ে নিয়ে আসে। এভাবেই চলতে লাগলো বেশ কয়েক মাস। এদিকে সুমনার স্বামী প্রবীর একজন উঁচু মানের সিভিল ইঞ্জিনিয়ার হলে কি হবে, চরিত্রের দিক দিয়ে মোটেই ভালো নয়। কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে থাকে বলে বাড়ির ব্যাপারে সে নাক গলায় না। সুমনাকেও সে মনে মনে ভালোবাসে, কিন্তু তাকে কাছে পেয়ে মনে মনে গুমড়ে থাকে। স্ত্রীকে সে নিয়ে যেতে চেয়েছিল, তবে সুমনা যেতে রাজি হয়নি। এতে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, এই ছিল তার অজুহাত। যাই হোক, প্রবীরের বাসস্থানে ভাড়া করা মেয়ে মানুষের যাতায়াত লেগেই থাকে। সেও মাঝে মধ্যে খারাপ পাড়ায় যায়। তা এইভাবেই দিন কেটে যাচ্ছিল। ঘটনার কিছুদিন আগে প্রবীর বাড়িতে এসেছে ছুটি কাটাতে। গ্রীষ্মের সন্ধ্যাবেলায় সুমনাও তার কাজের জায়গা থেকে ফিরে এসেছে। হঠাৎ লোডশেডিং হলো। গুমোট গরমে সবার হাঁসফাঁস অবস্থা। ক্লান্তিতে আর গরমে সুমনা বিছানায় শুয়ে রেস্ট করছে। এমন সময় তাকে অবাক করে দিয়ে এক গ্লাস ঠান্ডা লস্যি নিয়ে প্রবীর তার ঘরে প্রবেশ করল। বলল, এই নাও, তোমার জন্য ঠান্ডা লস্যি নিয়ে এলাম। গরমে নিশ্চয়ই খুব ক্লান্তি লাগছে। নাও নাও, চটপট খেয়ে নাও দেখি। তা প্রবীরের কথা শুনে সুমনা উঠে বসল। তার কাছ থেকে লস্যির গ্লাসটা হাতে নিয়ে সুমনা ধীরে ধীরে পুরো লস্যিটা খেয়ে ফেলল। শরীরটা চাঙ্গা হয়ে উঠল সুমনার। সে স্বামীর সঙ্গে কিছুক্ষণ গল্পও করল। তারপর সাংসারিক কাজে মন দিল। রাত 9টায় খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সুমনার শরীরটা কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। কেন জানি বমি বমি ভাব লাগছে তার। শরীরটাও গুলিয়ে যাচ্ছে, সেই সঙ্গে পেটেও কেমন যেন মোচড় দেওয়া আর ব্যথা ব্যথা ভাব। প্রবীর ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, এই কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? তোমরা খেয়ে নাও, আমার ভালো লাগছে না। কথা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তার বমির ভাবটা এমন চরম সীমায় পৌঁছলো যে সে দৌড়ে গিয়ে টয়লেটে ঢুকলো। সেখানে তার মুখ দিয়ে রক্ত বমি হতে লাগলো। সেই সঙ্গে পেটে যা যা ছিল সব বেরিয়ে গেল। অবস্থা এমন চরমে পৌঁছে গেল যে তাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে ভর্তি করতে হলো। হাসপাতালে প্রবীর, তার বাবা কমলবাবু ছাড়াও সুমনার বাবা রবীনবাবুও উপস্থিত ছিলেন। তাকে টেলিফোনে কমলবাবুই ডেকে নিয়েছিলেন। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করা সত্ত্বেও সুমনার অবস্থার উন্নত হওয়ার পরিবর্তে ধীরে ধীরে আরও খারাপ হতে লাগলো। রবীনবাবু সুমনার মাথার কাছে উপস্থিত ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করলেন, কি খেয়েছিলিস মা? সুমনা অতি কষ্টে জবাব দিল, সন্ধ্যার পর এক গ্লাস ঠান্ডা লস্যি ছাড়া আর কিছুই খাইনি বাবা। রবীনবাবু মাথায় হাত দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন। তারপর সুমনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রাগ উগরে দিয়ে বললেন, আমার মেয়েটাকে মেরে ফেললো না। এরপর দ্রুত অবস্থার অবনতি হওয়াতে সুমনাকে ভেন্টিলেশনে পাঠানো হলো। কিন্তু রাত 1টা নাগাদ সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সে মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিয়েছিল। তখন সাব ইন্সপেক্টর মিস্টার বিশ্বাস কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
রিপোর্টে দেখা গেল মার্কিউরি ক্লোরাইড নামক কেমিক্যাল রিএজেন্টের বিষক্রিয়ায় সুমনার মৃত্যুর কারণ। এর উপস্থিতিও স্টম্যাকের ভিতর পাওয়া গেছে। একে একে সুমনার শ্বশুর, শাশুড়ি, কাজের লোক, গাড়ির ড্রাইভার, ওর বাবা মা প্রত্যেকের জবানবন্দি নেওয়া হলো। ওর বাবা রবিন মুস্তাফি মেয়ের মৃত্যুর জন্য শ্বশুর, শাশুড়ি ও ওর স্বামী প্রবীরকে দায়ী করলেন। তার অভিযোগের ভিত্তিতে এদের সবাইকে আটক করা হলো। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরে ফিরে আসছে যে খুনি যেই হোক, সে খুন করার জন্য মার্কিউরি ক্লোরাইডের মতো জিনিসকে কেন বেছে নিল? যৌগটি একমাত্র কেমিক্যাল ফ্যাক্টরিতে রিএজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, অন্যত্র সহজলভ্য নয়। বাজারে তো হাজার রকমের বিষ রয়েছে, সেগুলি কেন নয়? রমেনবাবু চুপ করলেন। কিছুক্ষণ নীরবতার পর মনোহরবাবু প্রথম মুখ খুললেন। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, জিনিসটা সুমনার কেমিক্যাল ফ্যাক্টরি থেকে সরানো হয়নি তো? বা হয়তো সে নিজেই জিনিসটার বাড়িতে এনেছিল, কেউ চুরি করে লস্যিতে মিশিয়ে দিয়েছে। সুলোচন বলল, আমার মনে হয় না সুমনা জিনিসটা বাড়িতে এনেছিল বলে, আর বাড়িতে আনার কোনো প্রয়োজন ছিল বলেও আমার মনে হয় না। আর যদি ধরেই নিই সে জিনিসটা এনেছিল বাড়ির কাউকে মারার উদ্দেশ্যে, তবে লস্যি খাওয়ার সময় সে নিশ্চয়ই সতর্ক থাকত। কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি, আর সে যে সুইসাইড করেছে এ যুক্তিও খাটে না। সে একটু থেমে এবার রমেনবাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা, যৌগটার বৈশিষ্ট্য কি? সাদা দানাদার গুঁড়ো, গন্ধ বা বর্ণহীন, স্বাদ ধাতব। অবশ্য খাবার লবণের সাথে মিশিয়ে দিলে চট করে বোঝার উপায় নেই, একমাত্র কেমিক্যাল অ্যানালিসিস ছাড়া। জিনিসটা কিন্তু দারুণ বিষাক্ত। বুঝতে একটু সময় লাগে বটে। প্রথমে মাথা ঝিমঝিম করে, পেট গোলায়, বমি বমি ভাব হয়, অনেকটা গর্ভবতী নারীদের মতো। কিন্তু বেশি পরিমাণে পেটে গেলে স্টম্যাক ও কিডনি খারাপ, রক্তনালীর ক্ষয়, এমনকি মৃত্যুও হতে পারে, যেমনটা এই মেয়েটির ক্ষেত্রে হলো। রান্নাঘর থেকে শিউলি দেবীর গলা শোনা গেল। কি নৃশংস শ্বশুরবাড়ির লোকজন! লস্যির মধ্যে বিষ দিয়ে মেয়েটাকে মেরে ফেললো। রান্নাঘর থেকে পুরোটা শুনেছো নাকি? খাবার দাবার পুড়ে যায়নি তো? সবাই হাসতে লাগলো দেখে শিউলি দেবী আবার বললেন, সবটা শুনতে না পারলেও যতটুকু শোনার ঠিকই শুনেছি, বুঝলে? এবার সুলোচন বলল, না বৌদি, আমার মনে হয় না সুমনা দেবের শ্বশুরবাড়ির লোক এ কাজ করেছে। আমাদের আরও ডিটেলে সমস্ত কিছু জানা প্রয়োজন। আচ্ছা, সুমনা দেবীর কেমিক্যাল ফ্যাক্টরিতে খোঁজ নিয়ে দেখেছো? কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কেউ ভিতরে ঢুকতে দেখেছে কি না? রমেনবাবু একটু চিন্তা করে বললেন, পারমিশন ছাড়া ওখানে কেউ ভিতরে ঢুকতে পারে না, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাছাড়া বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কেউ লুকিয়ে ভিতরে ঢোকার উপায় নেই। তাহলে প্রথমে সুমনা দেবীর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির প্রত্যেকের জবানবন্দি ভালোভাবে নিয়ে নেওয়া হোক, দেখা যাক সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি না। আচ্ছা রমেনদা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে কি আমি থানায় গিয়ে সবার জবানবন্দিগুলো দেখতে পারি? রমেনবাবু সায় দিলেন। মনোহরবাবু রসিকতার সুরে বললেন, সুলোচন এবার প্রাইভেট ইনভেস্টিগেটর হয়েই ছাড়বে মনে হচ্ছে। শার্লক হোমস, অন্তত পক্ষে ফেলু মিত্তির। তার কথা শুনে সবাই হাসতে লাগলো। বাড়ির চাকর জয়ন্ত তার জবানবন্দিতে জানিয়েছে সে বিষের ব্যাপারে কিছু জানে না, এমনকি সেটা কিভাবে এলো তাও তার জানা নেই। কাউকে সে সন্দেহ করে না। ড্রাইভার নবীনের বক্তব্য মোটামুটি একই। সুমনার শ্বশুর, শাশুড়ি, স্বামী প্রবীরের বক্তব্য প্রায় কাছাকাছি। তার বাবা মাও জানিয়েছে যে তারাও এই ব্যাপারে ক্লুলেস। তবে সুমনার শ্বশুর শাশুড়ি
যেমন প্রকৃতির মানুষ, তাতে সুমনাকে বিষ খাইয়ে মেরে ফেলা তাদের পক্ষে অসম্ভব নয়। তাছাড়া তাদের জামাইয়ের কেচ্ছাও তারা জানতে পেরেছে। এ কাজ তারও হতে পারে। থানা থেকে জামিন পেয়ে প্রবীর, তার বাবা কমল মোদক ও মা সুনীলা মোদক ঘরবন্দি হয়ে আছেন। পাড়া পড়শির ছি ছি রবকে তুচ্ছ করে তারা আর বাইরে বেরোতে পারেননি। এরই মধ্যে প্রবীরকে আবার ডাকা হলো। প্রাইমারি সাসপেক্ট যে সেই। রমেনবাবু প্রশ্ন করলেন, সুমনাকে তুমি লস্যিটা খেতে দিয়েছিলে? হ্যাঁ। কেন? গরমে কষ্ট পাচ্ছিল তো, তাই তাই ভাবলাম ঠান্ডা লস্যিটা দিই, খানিকটা তৃপ্তি পাবে। লস্যির গ্লাসটা যে ফ্রিজে রাখা ছিল সেটা আপনি জানতেন? না তো, ফ্রিজ থেকে বরফ নিতে এসেছিলাম, তখনই ওটা নজরে পড়ল। তা কে ফ্রিজে রেখেছিল সেটা তুমি জানতে? না। ঠিক আছে, তুমি তোমার মা, বাবা ও বাড়ির চাকরকে একে একে আসতে বলো। তারা একে একে এলে ইন্সপেক্টর রমেন ও সুলোচন খুঁটিয়ে খুঁটিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলেন। সুমনার মৃত্যুর দিন কে কি করছিল সব ডিটেলে জানতে চাইলেন। তাতে জানা গেল কমল বাবুর স্ত্রী সুনীলা দেবী লস্যিটা ফ্রিজে রেখেছিলেন। তিনি জানালেন, ফ্রিজ খুলে দেখলাম 1 গ্লাস দুধ রয়েছে। বুঝলাম প্রবীর বা ওর বাবা সকালে দুধটা খায়নি। ওদের জন্য প্রতিদিন সকালে দুধ রাখা হয়। ফ্রিজে দই ছিলই, তাই ভাবলাম এই গরমে লস্যি বানালে ভালোই হয়। তাই বিকেলে মিক্সচারে লস্যি বানিয়ে রেখে দিলাম ফ্রিজে। কিন্তু ওর মধ্যে কে বিষ মেশালো তা আমার জানা নেই। সুলোচন একটু ভেবে প্রশ্ন করল, লস্যি বানানোর সময় আপনার কোনো সন্দেহ হয়নি? সুনীলা দেবী খানিকক্ষণ ভেবে বললেন, বানানোর সময় কিছুই সন্দেহ করিনি, তবে বানানোর পর সাদা সাদা দানা গ্লাসের উপরে ভাসছিল। দেখে একটু অবাক লাগলেও সন্দেহ করিনি, কারণ লস্যি তো সাদাই। ওটাই মার্কিউরি ক্লোরাইড। তার মানে দুধের মধ্যে বিষটা মেশানো ছিল, কিন্তু সাধারণভাবে দুধে ভালো দ্রাব্য না হওয়ায় মিক্সারে মেশানোর পর উপরে সেগুলো ভাসছিল। অন্যদের কাছ থেকে নতুন কোনো তথ্য জানা গেল না। ইন্সপেক্টর রমেন ও সুলোচন আলোচনা করে স্থির করল তারা সুমনার কেমিক্যাল ফ্যাক্টরির খোঁজ খবর নেবে। গণেশচন্দ্র অ্যাভিনিউতে বিসিপিএল এর অফিসে পৌঁছে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেল ফ্যাক্টরির প্রতিটি এন্ট্রান্স ও এক্সিট পয়েন্টে একটি করে সিসিটিভি ক্যামেরা ফিট করা আছে, কিন্তু ভিতরে কোনো ক্যামেরা নেই। তাই ফ্যাক্টরির ভিতরে কে কি করছে তা জানার উপায় নেই। তবে তাদের প্রহরীরা বিনা পারমিশনে কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না। 2-3 দিনের সিসিটিভি ক্যামেরা চেক করেও সন্দেহজনক কিছু নজরে এলো না। প্রহরীরা জানালো তাদের ফ্যাক্টরিতে তো অনেক লোকই আসা যাওয়া করে, তাদের সবার পরিচয় তাদের পক্ষে জানা সম্ভব নয়। তখন সুলোচন মন্তব্য করল, ভেবেছিলাম এখানে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে, কিন্তু তা হলো না। আমাদের মনে হচ্ছে আরও গভীরে চিন্তা করতে হবে। দেখতে হবে সুমনাকে খুন করার মোটিভ কার কার রয়েছে। ব্যাপারটা খুব জটিল হয়ে উঠছে। মোটিভ দেখলে তো সুমনা শ্বশুর, শাশুড়ি আর স্বামীর উপরই সন্দেহ হয় সবচেয়ে বেশি। পরদিন রমেনবাবু ও সুলোচন গেল হাসপাতালে, যেখানে সুমনাকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের কেবিনের 4 কোণায় 4টি সিসিটিভি ক্যামেরা সেট করা আছে। দুজনে সেদিনের ফুটেজ চেক করছিল। 2 নম্বর ক্যামেরায় প্রবীরকে হঠাৎ নিচু হয়ে খাটের নিচে কিছু খুঁজতে দেখা গেল। রমেনবাবু দেখে বললেন, স্ট্রেঞ্জ।
4 নম্বর ক্যামেরায় স্পষ্ট দেখা গেল তার পকেট থেকে সাদা রঙের একটা কৌটো পড়ে গেছে। প্রবীরকে আবার থানায় ডাকা হলো। সিসিটিভি ফুটেজ দেখিয়ে ইন্সপেক্টর রমেন তাকে প্রশ্ন করলেন, কিসের কৌটো ছিল ওটা? সংকোচের সঙ্গে প্রবীর জবাব দিল, না মানে ওর ভিতরে কোকেন ছিল। কোকেন ছিল? হ্যাঁ, না মার্কিউরি ক্লোরাইড, যেটা লস্যিতে মিশিয়ে তুমি নিজের স্ত্রীকে খুন করেছো? বলো। না না, আমি খুন করিনি। আর আর আমি অতটাও খারাপ নই যে আমি আমার স্ত্রীকে খুন করব। ঠিক আছে, ওটা থানায় জমা দিয়ে যাবে। প্রবীর মাথা নাড়িয়ে চলে গেল। এরপর দিন 2 কেটে গেছে। হঠাৎ একদিন ইন্সপেক্টর রমেন সুলোচনকে ফোন করলেন। হ্যালো সুলোচন, হ্যাঁ ল্যাব থেকে রিপোর্ট এসে গেছে। না, কৌটোতে কোকেনের গুঁড়োই ছিল, আর কিছু পাওয়া যায়নি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তুমি বরং প্রবীর, ওর মা বাবা, চাকর, গাড়ির ড্রাইভার আর সুমনার মা বাবার ফটো নিয়ে গিয়ে কেমিক্যাল ফ্যাক্টরির প্রহরীদের দেখাও। এদের মধ্যে কেউ কোনোদিন ওখানে গিয়েছিল কিনা একটা খবর নাও। সুমনার বাবা মাকেও সন্দেহ হয়? ওর মায়ের কথা বলতে পারবো না, তবে রবিনবাবুকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কি রকম? মেয়ের লস্যি খাওয়ার কথা শুনে ভদ্রলোক যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, তাতেই আমার ওনার উপর সন্দেহ হয় যে তিনি লস্যির ব্যাপারটা জেনে থাকতেই পারেন। মেয়েকে তিনি হয়তো মারতে চাননি, কিন্তু জিনিসটা তিনি মিশিয়ে থাকতে পারেন অন্য কাউকে মারার উদ্দেশ্যে। তুমি 3 নম্বর ক্যামেরার সেদিনের ফুটেজটা একবার চেক করে দেখো। সবার ফটো নিয়ে গিয়ে ইন্সপেক্টর রমেন কেমিক্যাল ফ্যাক্টরির প্রহরীদের দেখালেন। তারা একজনকেই শনাক্ত করতে পারল, আর তিনি হলেন সুমনার বাবা রবিনবাবু। 3 বার তিনি মেয়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছিলেন। লাস্ট এসেছেন 7 দিন আগে। প্রত্যেকবারই সুমনা তাকে ফ্যাক্টরির ভিতরে নিয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজেও তার প্রমাণ মিলল। রবিনবাবু আন্দাজ করলেন রবিনবাবুই তবে ওই কেমিক্যাল চুরি করে থাকবেন। কিন্তু কেন? কি উদ্দেশ্য ছিল তার? সুলোচনকে সে কথা জানাতে সে বলল, রবিনবাবু নিজেই চুরি করে থাকেন। যদি রবিনবাবু নিজেই চুরি করে থাকেন, তবে প্রশ্ন হলো তিনি কখন কিভাবে ওই জিনিসটা লস্যির মধ্যে মেশালেন? তাছাড়া কি উদ্দেশ্যেই বা তিনি মেশালেন? তাহলে সেক্ষেত্রে ঘরের কেউ জড়িয়ে থাকার সম্ভাবনা আছে। কেউ না কেউ তো জানবেই যে সেই দিন রবিন মুস্তাফি কমল মোদকের বাড়ি গিয়েছিলেন। তাহলে সে কথা বিলকুল চেপে গেল কেন? তুমি বরং পাড়ার প্রতিবেশীকে একটু জিজ্ঞাসা করে দেখো, হয়তো কেউ না কেউ রবিনবাবুকে আসতে বা বেরোতে দেখেছে। ঠিকই বলেছ। কমল মোদকের প্রতিবেশীদের জিজ্ঞাসা করেও খুব একটা ফল হলো না। একজন বাদে আর কেউ বলতে পারল না যে সুমনার মৃত্যুর দিন রবিন মুস্তাফি কমলবাবুর বাড়িতে এসেছিল কি না। শুধু কমলবাবুর বাড়ির বিপরীতে যে বাড়ি, সেই বাড়ির আধপাগলা বুড়ো খগেন বলল সে চশমা পরা রবিনবাবুকে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে। যদিও খগেনের বৌদি নয়না দেবী কথাটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইল না। আরে ওর মাথা ঠিক আছে নাকি? ও কাকে দেখতে কাকে দেখেছে? তবুও খগেনের কথাটাকে ধরে ইন্সপেক্টর রমেন সুমনার বাবা রবিন মুস্তাফিকে থানায় ডেকে পাঠালেন। রবিনবাবু এলে রমেন ঘোষাল তাকে প্রশ্ন করলেন, আচ্ছা রবিনবাবু, আমরা জেনেছি যে আপনি সুমনা দেবীর ফ্যাক্টরিতে মোট 3 বার গেছিলেন, লাস্ট সপ্তাহ 1.5 আগে। কেন বলতে পারেন? রবিনবাবু কিছুক্ষণ ভাবলেন,
তারপর ধীরে ধীরে বললেন, সুমনার শ্বশুর বাড়ির লোকজন ওর সঙ্গে আমাকে দেখা করতে দিতে চাইতো না, তাই শুধু দেখা করার জন্য ওর ফ্যাক্টরিতে যেতাম। শুধু দেখা করারই যদি থাকতো তবে ফ্যাক্টরির বাইরে দেখা করতে পারতেন, কিন্তু আপনি ফ্যাক্টরির ভিতরেও যেতেন কেন জানতে পারি? আমি যেতে চাইতাম না, ওই ভিতরে নিয়ে যেত। আর সেই সুযোগে একদিন আপনি মার্কিউরিক ক্লোরাইডের একটি শিশি লুকিয়ে পকেটে পুরলেন, কি ঠিক বললাম তো? না না, আমি কেন চুরি করতে যাব? আমি সেসব কিছুই করিনি। আমরা কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, আপনি ছাড়া বাইরের আর কেউ ভিতরে যেত না। এমনকি আপনি যেদিন লাস্ট ভিতরে গিয়েছিলেন সেদিনই মার্কিউরিক ক্লোরাইডের একটি শিশি ফ্যাক্টরি থেকে মিসিং ছিল। তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি সুমনার মৃত্যুর দিন দুপুরে আপনি চুপি চুপি কমলবাবুদের বাড়িতে গেছিলেন, ওনার প্রতিবেশী তার সাক্ষী আছে। এখন বলুন, কেন সেদিন ওখানে গেছিলেন? কাকে বিষ দিতে? রবিনবাবু এবার খানিকটা ভেঙে পড়লেন। খানিকক্ষণ চুপ করে থাকার পর বললেন, হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি মেয়ের অজান্তে ওই জিনিস ফ্যাক্টরি থেকে সরিয়েছিলাম। আমার হাতের ঠেলা লেগে একটা শিশি গড়িয়ে পড়ে গেল। মেয়ে বলল ওটা চরম বিষ। আমি তুলে রাখার ভান করে ওটা পকেটে পুরে নেই। ও বুঝতে পারেনি। ফেরার সময় মেয়ের সাথে ওরই গাড়িতে বাড়ি ফিরে আসি, কিন্তু বাড়িতে ফিরে দেখি শিশিটা পকেটে নেই। বিশ্বাস করুন, তারপর আমি কিছু জানি না। রমেনবাবু একটু চিন্তা করে বললেন, তাহলে আপনি বলছেন আপনি মেয়ের মৃত্যুর দিন দুপুরে ও বাড়িতে যাননি? না না, একদমই নয়। কাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন? ওদের পুরো ফ্যামিলিটাকেই মারতে চেয়েছিলাম দারোগা বাবু, কিন্তু শিশিটাই যে হারিয়ে গেল। ওকে, আপনি আসতে পারেন। রমেনবাবু এবার কমলবাবুর গাড়ির ড্রাইভার নবীনকে ডেকে পাঠালেন। সে স্বীকার করল যে সপ্তাহখানেক আগে সে নিজের বাড়িতে গিয়ে গাড়ি পরিষ্কার করার সময় পিছনের সিটের তলা থেকে শিশিটা উদ্ধার করে। তাতে ছাপার অক্ষরে মার্কিউরিক ক্লোরাইড ও পয়জন শব্দ দুটো লেখা ছিল। তাই দেখে সে বুঝতে পারে জিনিসটা বিষ। তার মানে ওই বিষ দিয়ে তুমি সুমনাকে হত্যা করেছ, তাই তো? না হুজুর। তবে? আগে স্যার, আমি ওই বিষ দিয়ে ছোট কর্তাকে মারতে চেয়েছিলাম। আমি সেদিন দুপুরবেলায় বিষের শিশিটা নিয়ে ও বাড়িতে চুপি চুপি গিয়েছিলাম। গিয়ে দেখলাম চাকর জয়ন্ত দুধের গ্লাস নিয়ে ছোটবাবুর ঘরের দিকে যাচ্ছে। ওকে বললাম বড়বাবুকে ডেকে দিতে। ও গ্লাসটা নামিয়ে রেখে বড়বাবুকে ডাকতে গেল। আমি ভাবলাম এই সুযোগ, শিশি থেকে খানিকটা বিষ গ্লাসে ঢেলে দিলাম, কিন্তু ও জিনিস সহজে দুধে মিশলো না, অনেকটা উপরে ভাসতে লাগলো। এর মধ্যে ও আবার ফিরে এলো, বলল বাবু স্নানে গেছে। গ্লাসের দিকে চেয়ে বুঝে গেল আমি ওতে কিছু মিশিয়েছি। ও আমাকে শাসাতে লাগলো। আমি সত্যি কথাটা বলে দিলুম। ওকে টাকার লোভ দেখিয়ে বললুম যেন কাউকে না বলে। তারপর চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলুম। এর বেশি আমি কিছু জানি না হুজুর। প্রবীর বাবুকে কেন? প্রবীর বাবুকে কেন মারতে চেয়েছিলে? নবীন চুপ করে আছে দেখে রমেনবাবু তাকে ধমক দিলেন। বলো, কেন মারতে চেয়েছিলে প্রবীর বাবুকে? একবার ও বাড়ি থেকে টাকা চুরি করতে গিয়ে ওর কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। তারপর থেকেই ও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল।
রাতে আমার বউয়ের সাথে শুতো, তাই। রমেনবাবু একটু ভেবে বললেন, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ হুজুর। তুমি ও বাড়িতে চুপি চুপি গেলে, যদি অন্য কেউ দেখে ফেলতো তবে কি অজুহাত দিতে? আগে আমার মাস মাইনেটা বাকি ছিল, বলতাম ওটাই নিতে এসেছি। রমেনবাবু থানার ঘরের কোণের দিকে টেবিলে কর্মরত এক মহিলাকে দেখিয়ে বললেন, আচ্ছা, তুমি তোমার বয়ানটা ম্যাডামকে দিয়ে যাও। নবীন তার চেয়ার ছেড়ে উঠে গিয়ে ম্যাডামকে বয়ান দিয়ে রমেনবাবুকে সেলাম করে চলে গেল। রমেনবাবু এরপর সুলোচনকে ফোন করলেন। হ্যালো সুলোচন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় তুমি? আমি এই একটা কাজে এসেছি। হ্যাঁ বলো, কি ব্যাপার? হ্যাঁ শোনো না, সুমনার কেসটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তুমি একবার কমলবাবুর বাড়িতে আসতে পারলে ভালো হতো। ও তাই নাকি? তাহলে তো খুব ভালোই ব্যাপার, কিন্তু আমি তো এখনই আসতে পারবো না। আমি একটা জবের ইন্টারভিউ দিতে সল্টলেকের কাছাকাছি এসেছি। আমি বরং পরে তোমার বাড়িতে এসে দেখা করে নেব, ঠিক আছে? রমেনবাবু ওকে বলে ফোনটা রেখে দিলেন। তারপর একজন কনস্টেবলকে সাথে নিয়ে থানার জিপ করে কমলবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে তার মোবাইলে একটা কল এলো আননোন নাম্বার থেকে। ইন্সপেক্টর রমেন সেটা রিসিভ করতে একজন আননোন পার্সন বলে উঠল, আপনি সুলোচন বাবুকে বিশ্বাস করেন? হ্যাঁ করি, কিন্তু কেন? আর করবেন না, তাকে একটু আগে সুমনা দেবীর কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। রমেনবাবু সুমনা দেবীর কেমিক্যাল ফ্যাক্টরিতে ফোন করে ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ একটু আগে মিস্টার সুলোচন গায়েন আপনাদের ফ্যাক্টরিতে এসেছিল? আগে হ্যাঁ এসেছিলেন। হ্যাঁ, কেন জানতে পারি? পরীক্ষা করবেন বলে মার্কিউরিক ক্লোরাইডের একটা শিশি থেকে খানিকটা স্যাম্পল নিয়ে গেলেন। আমি যদিও মানা করেছিলাম। রমেনবাবু আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দিলেন। কমলবাবুর বাড়িতে পৌঁছে ইন্সপেক্টর প্রথমে বাড়ির কাজের লোক জয়ন্তকে ডেকে পাঠালেন। সে তখন কি একটা কাজে ব্যস্ত ছিল। খবর পেয়ে সে কাঁপতে কাঁপতে ইন্সপেক্টরের সামনে হাজির হল। তাকে দেখে রমেনবাবু ধমকের সুরে ড্রাইভার নবীনের বয়ান পড়ে শুনিয়ে জানতে চাইলেন, এ কথা কি সত্যি? জয়ন্ত কাঁচুমাচু ভঙ্গিতে মাথা নেড়ে বোঝালো নবীনের কথা সত্যি। তখন বাঁচকাই গলায় চেঁচিয়ে ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি জেনে শুনেও কেন দুধটা ফেলে দিলে না? কাকে মারতে চেয়েছিলে তুমি? ও হুজুর, আমি কাউকে মারতে চাইনি, আমি ফেলেই দিতে চেয়েছিলাম। এই কিন্তু কমলবাবু গ্লাসটা দেখে বললেন, প্রবীরবাবু যখন দুধটা খাননি আমাকে দিয়ে দে। তাকে সত্যি কথাটা বলতে পারলাম না, ওতে বিষ মেশানো আছে। তারপর তিনি দুধের গ্লাসটা নিয়ে চলে গেলেন। ভাবলাম হাড়কিপটে বুড়োটা মরলে মরুক, আমি তো ইচ্ছে করে বিষ দিচ্ছি না। আমার 3 মাসের মাইনে এখনো বাকি হুজুর। এ কথা বলে সে কাঁদতে লাগলো। কিন্তু জেনে শুনে বিষ দেওয়ার জন্য তোমারও সাজা হবে জয়ন্ত। এরপর একে একে কমলবাবু, তার স্ত্রী সুনীলা দেবী, ছেলে প্রবীরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাতে যা জানা গেল তা হলো এই, কমলবাবু চাকরের কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে ঘরে ঢুকে ভাবলেন দুধটা বরং পরেই খাবেন। তিনি আগেই 1 গ্লাস খেয়েছেন, তাই এতখানি দুধ একেবারে খাওয়া ঠিক হবে না মনে করে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলেন। বিকেলে সুনীলা দেবী দুধের গ্লাসটা দেখে সেটা মিক্সারে পুড়ে লস্যি বানালেন। সন্ধ্যায় সুমনা আসার পর প্রবীর ফ্রিজের মধ্যে লস্যিটা দেখে ভাবল স্ত্রীর জন্য নিয়ে যাবে। সুমনা সেই লস্যি খেয়ে নিল। তারপর কি ঘটেছিল সেটা সবারই জানা। খুনের চক্রান্ত করার জন্য
ড্রাইভার নবীন এবং অনিচ্ছাকৃত হলেও জেনে শুনে বিষ দেওয়ার জন্য চাকর জয়ন্তকে গ্রেফতার করে হাজতে রাখা হলো। একদিন পরের কথা, সন্ধ্যায় রমেনবাবুর বাড়িতে চায়ের আড্ডাটা আবার বসেছে। সদস্য ওই 3 জন, ইন্সপেক্টর স্বয়ং, সুলোচন গায়েন এবং মনোহর পণ্ডিত। ইন্সপেক্টর বীর গর্বে তার তদন্তের বিস্তারিত ব্যাখ্যা করে যাচ্ছেন। সুলোচন কিন্তু মিটিমিটি হেসেই চলেছে। ব্যাখ্যা শেষ হয়ে গেলে রমেনবাবু সবিষয়ে সুলোচনকে প্রশ্ন করলেন, তোমার তেমন সাহায্য ছাড়াই কিন্তু এবার তদন্তে সফল হয়েছি সুলোচন। তা তোমার হাসির কোনো কারণ আছে? কিচ্ছু মনে করবে না বৌদি, তোমার পতিদেবটি অত্যন্ত সহজ ও সরল। আমার সাহায্য ছাড়া এবারেও তিনি ডাহা ফেল। সুলোচন, এ কথা কেন বলছো? কারণ তোমাকে মন গড়া কাহিনী শুনিয়েছে। রবিন মুস্তাফি, প্রবীর মোদক, তার পিতা কমল মোদক, আর সুনীলা মোদক, কাজের লোক জয়ন্ত, এমনকি ড্রাইভার নবীন, প্রত্যেকে তোমাকে কাহিনী শুনিয়েছে। কাহিনীটা কার মস্তিষ্ক প্রসূত সেটা জানা নেই, তবে সে কাহিনীতে এরা প্রত্যেকে অভিনয় করে গেছে মাত্র। আর তাতে ফেঁসে গেছেন ইন্সপেক্টর রমেন ঘোষাল। সুলোচনের কথা শুনে বাকি 3 জনই কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। তারপর রমেনবাবুই ধীরে ধীরে মুখ খুললেন। সুলোচন, তুমি বিসিপিএলে গেছিলে, আমি খবর পেয়েছি। কেন গেছিলে জানতে পারি কি? কে খবরটা দিল তোমাকে? কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে আমায় খবরটা দিয়েছে। তুমি কি এই কেসটার ব্যাপারেই সেখানে গিয়েছিলে? হ্যাঁ, তাই ভাবলাম তুমি তোমার মতো তদন্ত করছো, করে যাও, আমি আমার মতো করে তদন্তটা করি। ভাগ্যিস করেছিলাম, নয়তো ওদের চালাকি ধরা সম্ভব হতো না। মনোহর বাবু কৌতূহলের সঙ্গে বললেন, আচ্ছা, শুরু করো দেখি তোমার তদন্তের কাহিনী। আমার আর ধৈর্য ধরছে না বাবু। হ্যাঁ ভাই, তুমি বলো। সুলোচন এবার বলা শুরু করল। এটা স্পষ্ট যে সুমনা দেবীর পিতা রমেনবাবু এই ফ্যাক্টরি থেকে কেমিক্যালটা চুরি করেছিলেন। এবার এখানে প্রশ্ন হচ্ছে তিনি কেন চুরিটা করলেন। উনি নিজেই বলেছিলেন ওই বাড়ির সবাইকে তিনি ঘৃণা করেন এবং সুযোগ পেলে কাউকে না কাউকে তিনি খুন করবেন। কারণটা এটাই, এই জন্যই তিনি চুরিটা করেন। এ পর্যন্ত সবই ঠিক আছে। মেয়ের প্রতি শ্বশুরবাড়ির এমন অমানবিক আচরণের জন্য তিনি মনে মনে ক্ষুব্ধ ছিলেন। এর পরের ঘটনা তার কথা মতো তিনি নবীনের গাড়িতে করে ফেরার সময় শিশিটা হারিয়ে ফেলেন, যেটা নবীনও স্বীকার করে যে সে শিশিটা গাড়ির পেছনের সিটের তলা থেকে কুড়িয়ে পায় এবং শিশির গায়ে মার্কিউরিক ক্লোরাইড ও পয়জন শব্দ দুটো দেখে বুঝতে পারে সেটা বিষ। কিন্তু আমি ফ্যাক্টরিতে গিয়ে সবকটা কেমিক্যাল ভরা শিশি পরীক্ষা করে দেখেছি, তাদের গায়ে শুধু মার্কিউরিক ক্লোরাইড লেখা আছে। কেমিক্যালের সায়েন্টিফিক নাম ছাড়া আর কোনো কিছুই কেমিক্যালের শিশির গায়ে লেখা নেই। আর শুধু মার্কিউরিক ক্লোরাইড নামটা দেখে তার মতো লোকের পক্ষে বিষ চেনা সম্ভব নয়। তাহলে এই সিদ্ধান্ত করা গেল যে নবীন মিথ্যে কথা বলছে। তাছাড়া আমি তার সম্বন্ধে খোঁজ নিয়ে জেনেছি সে ক্লাস 3 পাস এবং বাংলায় সে ঠিকমতো পড়তে পারে না, তো ইংরাজি তো দূরের কথা। এরপর আসি কমলবাবুর সামনের বাড়ির বাসিন্দা বুড়ো নগেনবাবুর প্রসঙ্গে। লোকে তাকে পাগল বলে ঠিক গুরুত্ব দেয় না, কিন্তু সে মানুষকে আলাদা করে চিনতে পারে। তাই আমি যখন আমার মোবাইল ফোনে তোলা রবিনবাবু আর নবীনের ফটো তাকে একে একে দেখাই, সে কিন্তু নির্ভুলভাবেই দুজনকে চিনতে পারে। অর্থাৎ নবীনকে দেখে সে রবিনবাবুর ভেবে ভুল করেনি। তাছাড়া রবিনবাবুর চশমা পরার ব্যাপারটাও সে ঠিকঠাক জানে। অর্থাৎ যা দাঁড়ালো তা এই হলো যে
সেদিন দুপুরে নবীন নয়, স্বয়ং রবিনবাবুই চুপি চুপি ওই বাড়িতে এসেছিলেন। উদ্দেশ্য পরিষ্কার, বাড়ির কারোর খাবারে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলা। এই সময় তাকে থামতে হলো, কারণ শিউলি দেবী হঠাৎ বললেন, তাহলে রবিনবাবু মিছে কথা কেন বললেন? তার নিজের মেয়ে যেখানে খুন হয়েছে সেখানে খুনিদের ধরিয়ে দেওয়াই তো তার কর্তব্য ছিল। তা না করে তিনি খুনিদের আড়াল করলেন। বৌদি, মানুষের মন বড় বিচিত্র। নিজেকে বাঁচাতে সে নিজের লোককেও ফাঁসাতে পারে, আর এক্ষেত্রে শুধুমাত্র তো খুনিদের আড়াল করা হলো। মনোহর বাবু উত্তেজিতভাবে বললেন, দুধে বিষ মেশাতে গিয়ে বোধহয় রবিন বাবু ধরা পড়ে যান। তখন তাকে ব্ল্যাকমেল করে বাড়ি পাঠিয়ে দিয়ে তার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। কি তাই না? আমি কি ঠিক বলছি সুলোচন? সুলোচন মৃদু হেসে জবাব দেয়, খানিকটা ঠিক আবার খানিকটা ভুল। তাহলে ঠিকটা তুমিই বলো। ঠিক কিনা সে তো যাচাই করার পরই জানা যাবে। আপাতত আমার তদন্তের ফল এবং কিছুটা আন্দাজ। আমার মনে হয় রবিনবাবু যখন সেদিন দুপুরবেলায় চুপি চুপি কমলবাবুর বাড়ি গেলেন, হয়তো সেই সময় চাকর জয়ন্ত গ্লাসে করে লস্যি নিয়ে যাচ্ছিল, হয় কমলবাবু নয়তো প্রবীরের জন্য। লস্যিটা বোধ করি সুনীলা দেবী বানিয়েছিলেন। রমেনবাবু তাকে বাধা দিয়ে বললেন, গ্লাসে যে লস্যি ছিল তা তুমি জোর দিয়ে কিভাবে বলছো? সে ব্যাপারে কনফার্ম হওয়ার জন্যই আমি বিসিপিএল থেকে খানিকটা মার্কিউরি ক্লোরাইড একটা খালি শিশিতে ভরে নিয়ে বাড়ি আসি। এরপর দুধের মধ্যে খানিকটা বিষকে ভালোভাবে মিশিয়ে ফেলি, আর মিক্সারের সাহায্যে তার লস্যি বানাই। বানানোর পর দেখতে পেলাম লস্যির মধ্যে মার্কিউরি ক্লোরাইডের সাদা গুঁড়ো দানা দানা অবস্থায় ভাসছে। এটা দেখে যে কেউ সন্দেহ করবে, অথচ এতগুলো মানুষের কেউই কোনো রকম সন্দেহ করল না। এর থেকে আমি সিদ্ধান্তে আসি যে রবিনবাবু লস্যির মধ্যেই বিষ মেশান। দুধের মধ্যে মেশালে সুমনা দেবীর মনে সন্দেহ জাগত, আর সেই জন্যই হাসপাতালে রবিনবাবুর প্রশ্নের উত্তরে যখন সুমনা দেবী লস্যির উল্লেখ করেন, তখন রবিনবাবু বুঝতে পারেন যে তার মেশানো বিষেই সুমনা দেবীর ওই অবস্থা হয়েছে। রবিনবাবু হয়তো ডাইনিং টেবিলের উপর লস্যির গ্লাসটা দেখে থাকতে পারেন, তারপর সবার অজান্তেই বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে আসতে যান, আর তখনই কেউ তাকে দেখে ফেলে এবং ও জিনিস সহজে দুধে মেশে না বলে চট করে তিনি ধরাও পড়ে যান। ফলে মেয়ের শ্বশুরবাড়ির লোকের মুখ বন্ধ রাখতে তাকে তাদের শর্ত মানতে হয়। কি শর্ত তা আমার জানা নেই। তিনি সম্ভবত ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। তাকে হয়তো বলা হয়েছে সত্য কথা বললে তিনি যে লস্যিতে বিষটা মিশিয়েছেন সে কথা পুলিশকে জানিয়ে দেওয়া হবে। তাই প্রথমে মেয়ের খুনি হিসাবে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার বিরুদ্ধে অভিযোগ করলেও পরে তিনি ওই খুনিদের বানানো কাহিনীতে অভিনয় করতে সম্মতি জানান। তাতে সাপও মরল, অথচ লাঠিও ভাঙল না। খেয়াল করে দেখুন, সুমনা দেবীর মৃত্যুর জন্য ও বাড়ির কেউ কিন্তু গ্রেফতার হলো না। যারা হলো তাদের মধ্যে একজন হলো চাকর জয়ন্ত ও অন্যজন ড্রাইভার নবীন। তাও লস্যিতে বিষ আছে জেনেও টাকার লোভে কাউকে সে কথা জানায়নি বলে জয়ন্ত। আর প্রবীরকে বিষ দিয়ে মারার চেষ্টার অপরাধে নবীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সম্ভবত টাকার লোভ দেখিয়ে এই ষড়যন্ত্রে সামিল করা হয়েছে। তাও এই ধরনের অপরাধের শাস্তি হিসাবে তাদেরকে বছর 5 বেশি সাজা ভোগ করতে হবে না। সুমনার শ্বশুর বাড়ির লোকজন ইচ্ছা করলে রবিন বাবুকে পুলিশের হাতে তুলে দিতে পারত, কিন্তু তা না করে ওরা ষড়যন্ত্র করে সুমনাকে মেরে ফেললো। আবার আবার নিজেরা যাতে না ফাঁসে সেই বন্দোবস্তও করে ফেললো। বাবা, কি সাংঘাতিক লোকজন! বাবা, কি নিষ্ঠুর শয়তান! ক্ষমার অযোগ্য এরা। রমেনবাবু
সুলোচনের উদ্দেশ্যে বলল, তাহলে এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড কে হতে পারে? তোমার কি মনে হয়? জয়ন্ত আর নবীন এই তালিকার বাইরে। বলাই বাহুল্য, তাদের এই খুনের পিছনে মোটিভ জোরালো নয়, তাই তাদের কোনো কাহিনী তৈরি করার কোনো প্রশ্নই আসে না। রবীনবাবুও তালিকার বাইরে। তিনি কোনো কারণ ছাড়া নিজের মেয়ের খুনিদের আড়াল করতে যাবেন না, বরঞ্চ মেয়ের প্রতি তাঁর যা দায়িত্ববোধ, তারপরেও খুনিদের আড়াল করার জন্য তিনি চরম বিবেক যন্ত্রণা ভোগ করেছেন বলেই আমার বিশ্বাস। বাকি রইল কমলবাবু, তার স্ত্রী সুনীলা দেবী এবং প্রবীরবাবু। এদের মধ্যে প্রবীরবাবুর মোটিভ জোরালো নয়। নিজের স্ত্রীকে নিয়ে তার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। সে যেমন সুমনার প্রতি তার বাবা মায়ের ব্যবহারের জন্য কোনোদিন কোনো প্রতিবাদ করেননি, আবার সুমনার তার প্রতি উদাসীনতার জন্য কোনো ক্ষোভও প্রকাশ করেননি। যদিও তার চরিত্রে অনেক দোষ আছে। সে অনেক রকম নেশা করে, তাদের মধ্যে কোকেন ও মেয়ে মানুষের নেশা অন্যতম। আমি খোঁজ নিয়ে জেনেছি সে ঘটনার দিন দুপুরে তালপুকুরের খারাপ পাড়ায় তিনি ছিলেন, তাই তাকে প্রাথমিক সন্দেহের তালিকা থেকে বাদ রাখতেই হচ্ছে। সুনীলা দেবী যতই ক্রূর মহিলা হন না কেন, সুমনার প্রতি তিনি যতই নিষ্ঠুর হন না কেন, এত সুন্দর প্ল্যান তৈরি করে তাকে ঠিকমতো চালনা করার ক্ষমতা তার নেই। অতএব বাকি রইলেন একমাত্র কমলবাবু, যিনি এককালে ছিলেন লোকাল পার্টির নেতা। বহু মানুষকে নিজের ভাষণের মোহে আচ্ছন্ন করে অনেক দিন পর্যন্ত তিনি ভোটে জিতে এসেছেন। এখন যদিও তিনি সেই পার্টির ক্ষমতায় নেই আর উনি রিটায়ারও করেছেন, তবুও এতগুলো মানুষকে নিজের সৃষ্ট কাহিনীর চরিত্রে অভিনয় করিয়ে ইন্সপেক্টর রমেন ঘোষালকে ধোঁকা দেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। কি ধূর্ত এই কমলবাবু! তার বলতে, এই রমেন, তুমি রবির বাবুকে থানায় ডেকে একটু জিজ্ঞাসাবাদ করো তো। একটু চেপে ধরলেই উনি নিশ্চয়ই সত্যি কথাটা বলে দেবেন। হ্যাঁ, তার বলতে আমি এক্ষুনি সাব ইন্সপেক্টর হাঁসদাকে পাঠাচ্ছি ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসতে। সাব ইন্সপেক্টর হাঁসদা রবীনবাবুকে অ্যারেস্ট করে থানায় পৌঁছানোর মিনিট 5 মধ্যেই ইন্সপেক্টর রমেন সেখানে পৌঁছে গেল। রবীনবাবুকে একটু চেপে ধরতেই তিনি স্বীকার করলেন তিনি কমলবাবুর ব্ল্যাকমেলের ফাঁদে পড়েই তাকে মিথ্যে কথা বলেছিলেন। এজন্য তিনি ক্ষমাও চেয়ে নিলেন। তাঁর বয়ান অনুযায়ী সেদিন তিনি চুপি চুপি কমলবাবুর বাড়িতে ঢুকে দেখতে পান সদরে কেউ নেই। ওনাদের রান্নাঘরটা বাইরে থেকেই দেখা যায়। তিনি দেখলেন একটা ঢাকা গ্লাসে কিছু একটা রাখা আছে। চুপি চুপি সেখানে গিয়ে ঢাকনা সরিয়ে বুঝলেন লস্যি। তিনি পকেট থেকে বিষের শিশিটা বার করে খানিকটা তাতে ঢেলে দিলেন, কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরেও জিনিসটা সহজে গুলে গেল না। রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় চাকর জয়ন্ত তাকে দেখে চেঁচামেচি জুড়ে দিল। সে কিছু আন্দাজ করেছিল। ভিতর ঘর থেকে কমলবাবু ও সুনীলা দেবী দৌড়ে এলেন। লস্যির গ্লাসটা দেখেই তারা বুঝে গেলেন ওতে কিছু মেশানো আছে। তাকে চেপে ধরতে তিনি স্বীকার করে নিলেন ওতে তিনি বিষ মিশিয়েছেন। কমলবাবু তাকে বললেন 5 লাখ টাকা দিলে তবেই এই ঘটনা পুলিশকে জানানো হবে না। তিনি বাধ্য হয়ে রাজি হলেন, কিন্তু এতগুলো টাকা তো কারোর আলমারিতে থাকে না। তাই তিনি সময় চেয়ে নিয়ে বাড়ি থেকে চুপি চুপি চলে এলেন। কিন্তু ওদের শর্তে রাজি না হয়ে পুলিশে গেলেই বোধহয় ভালো হতো, অন্তত মেয়েটা তো বেঁচে যেত। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে মেয়েকে জিজ্ঞেস করতে সেও লস্যির কথাই বলল। এতেই তিনি বুঝে গেলেন তার মেশানো বিষেই মেয়ের ওই করুণ পরিণতি। তিনি প্রথমে ওদের সবাইকে অভিযুক্ত করলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়েই কমলবাবু আবার ব্ল্যাকমেল করতে শুরু করলেন। বললেন টাকা তাকে দিতে হবে, বরং তাদের কথা অনুযায়ী কাজ করলে তিনিও জেলে যাওয়ার হাত থেকে রেহাই পাবেন।
তাই তিনি শেষ পর্যন্ত ওদের কথা মানতে রাজি হন। ইন্সপেক্টর রমেন তাকে প্রশ্ন করলেন, আপনি যে এখনো মিথ্যে কথা বলছেন না তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। আমি যখন ওদের রান্নাঘরে লস্যির মধ্যে বিষ মেশাচ্ছিলাম, উত্তেজনায় আমার হাত কেঁপে গিয়েছিল। সেই সময় খানিকটা বিষের গুঁড়ো মেঝেতে পড়ে যায়। আমি আমার পা দিয়ে যতটা সম্ভব ঠেলে বাসন রাখার র্যাকের নিচে পাঠিয়ে দিই। যদি ওরা এখনো টের না পেয়ে থাকে, জিনিসটা র্যাকের নিচেই থেকে যাবে। রবিনবাবু আরো বললেন, ওরা কিছু বোঝার আগেই বিষ ভরা শিশিটা সবার অজান্তে ড্রেনে ফেলে দিয়েছিলাম। ওটাও ওখানে থাকবে বলেই আমার বিশ্বাস। তাছাড়া এটা কোনো কাজে লাগবে কিনা জানি না। জেল থেকে ছাড়া পাবার পর কমল মোদক আমাকে 3 বার ফোন করে। ইন্সপেক্টর রমেন ঘোষাল রবিনবাবুর কল লিস্ট চেক করে দেখলেন তার কথা সত্য। ছাড়া পাওয়ার পরে কমলবাবু তাকে 3 বার ফোন করেছেন, কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, আপনি একটা কাজ করুন। আপনাকে যে আমরা থানায় ধরে এনেছি এই খবরটা ওদের জানা নেই। তাছাড়া ওদের চালাকি যে আমরা বুঝতে পেরেছি সেটা ওদের জানা নেই। তাই আপনি ওনাকে একটা কল করে বলুন আপনি সব সত্য কথা পুলিশের কাছে স্বীকার করতে চান। তাতে উনি কি জবাব দেন সেটা আমরা রেকর্ড করে রাখব। সেই মতো রবিন মুস্তাফি কমল মোদককে ফোন করে জানালেন তিনি সব সত্য কথা পুলিশে জানিয়ে দিতে চান। কিন্তু ধূর্ত কমলবাবু তাদের চালাকি বুঝতে পেরে গেলেন এবং বললেন, আরে কি চাতা বলছো বেআই? কোন সত্য কথা বলছো তুমি? মেয়ের শোকে তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে দেখছি। এবার তোমার চিকিৎসার প্রয়োজন। এরপর ফোনটা কেটে দিলেন। এমন সময় বাইরের শোরগোল শোনা গেল। ইন্সপেক্টর সেই শোরগোল শুনে বাইরে যেতে দেখলেন সুলোচন একটা রোগা মাঝবয়সী লোককে জাপটে ধরে আছে আর বলছে, এই হলো কমলবাবুর গুপ্তচর। এই তাকে লুকিয়ে লুকিয়ে খবর দেয়। লোকটাকে একটু ধমক দিতেই সে স্বীকার করল কমলবাবুই তাকে নিযুক্ত করেছেন ইন্সপেক্টর রমেন, সুলোচন ও রবিনবাবুর উপর নজর রাখতে ও তাকে সব খবরাখবর দিতে। সুলোচন যে বিসিপিএলে গেছিল সেই খবরটাও সেই ইন্সপেক্টর রমেনকে দিয়েছিল। ইন্সপেক্টর রমেন 2 জন কনস্টেবল রবিনবাবু ও সুলোচন এবং কমলবাবুর নিযুক্ত করা গুপ্তচরকে সঙ্গে নিয়ে জিপে চেপে চললেন কমল মোদকের বাড়ির উদ্দেশ্যে। সেখানে রবিনবাবুর নির্দেশিত ড্রেনের অংশ থেকে পাওয়া গেল সেই বিষের শিশিটি। রান্নাঘরে বাসন রাখার ইয়ার্কের নিচ থেকে মিলল বিষের গুঁড়ার নমুনা। ধরা পড়ে যাওয়ার পরে কমলবাবু আর সুনীলা দেবী স্বীকার করলেন তারাই প্ল্যান করে সুমনাকে মেরে ফেলেছে। ওর হাত থেকে ছেলেকে নিষ্কৃতি দেওয়ার আর ভালো সুযোগ তাদের কাছে ছিল না। প্রবীর নিজে থেকে সুমনাকে ডিভোর্স দিতেও রাজি ছিল না। তাই রবিনবাবু চলে যাওয়ার পরেও বিষ ভর্তি গ্লাসটা রেখে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় সেটি ফ্রিজ থেকে বার করে সুনীলা দেবী প্রবীরের হাতে দিয়ে সুমনাকে খাওয়াতে বলেন। কোকেনের নেশায় চুর প্রবীর তার অভিপ্রায় না বুঝেই বিষাক্ত লস্যিটা বউকে খেতে বলে। সুমনাও কোনো রকম সন্দেহ না করেই জিনিসটা খেয়ে নেয়। সবকিছু স্বীকার করার পর তাদের গ্রেফতার করে থানায় আনা হলো। কমলবাবু, সুনীলা দেবী, কমলবাবুর গুপ্তচর প্রবীর, জয়ন্ত, নবীন
রবিনবাবু, সকলেরই বিচার হলো। পুলিশকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার অপরাধে প্রবীর, জয়ন্ত, নবীন ও রবিনবাবুর 3 বছর করে জেল হলো। কমলবাবুর গুপ্তচর পেল 1 বছর সশ্রম কারাদণ্ডের সাজা। আর ষড়যন্ত্র করে পুত্রবধূকে মেরে ফেলা, কাহিনী তৈরি, ব্ল্যাকমেল, টাকার লোভ দেখিয়ে সবাইকে ফাঁসানো এবং পুলিশকে বিভ্রান্ত করার অপরাধে কমল মোদক এবং সুনীলা মোদকের যাবজ্জীবন সশ্রম কারাবাস হল। আজকের চায়ের আড্ডায় সবার মুখে সুলোচনের প্রশংসা। সে না থাকলে এই মামলার সঠিক মীমাংসা সম্ভবই হতো না। একসময় শিউলি দেবী বললেন, যে যাই বলুক, মেয়ের ওই করুণ পরিণতির জন্য রবিনবাবুই কিন্তু এক অর্থে দায়ী। মনোহর বাবু বললেন, হ্যাঁ, একেই বলে নিয়তি। শেষ হলো আমাদের আজকের গল্প নিয়তি। গল্প লেখক সুবীর মজুমদার, গল্প কথক এবং রমেন দারোগা আমি সায়ন, মনোহর মাস্টার পার্থ অরণ্যদেব, সুলোচন এবং কমল মোদক রাহুল, শিউলি দেবী এবং সুমনা মধুরিমা, প্রবীর এবং জয়ন্ত দীপঙ্কর, রবিনবাবু এবং ম্যানেজার শঙ্কর, সুনীলা দেবী এবং নয়না দেবী নবনীতা, আন্নন কলার সূর্য, নবীন সুমিত। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সুবীর মজুমদারকে গল্পটি অডিও রূপে পরিবেশনার ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।